গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। ঘড়িতে বাজার ডট 6টা, মানে ভোর 6টা থেকে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অনেক দিনের একটা প্রশ্ন আমার কাছে জমানো ছিল। আমার অনেক বন্ধুরা আমায় প্রশ্ন করেছিল যে আমার শ্বশুরবাড়িতে কে কে থাকে, আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। তো আজকে আমি এই ব্লগটা এইটাই নিয়েই বানালাম যে আমার সাথে আমার শ্বশুরবাড়ির ঠিক সম্পর্কটা কেমন, তারা কোথায় থাকে, কেন তাদের দেখাই না। এই প্রশ্নটার আনসারই কিন্তু আমি আমার ভিডিওতে দেব। ভিডিওটা আশা করি তোমরা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, যাতে তোমরা নেক্সট টাইম আর আমাকে কোয়েশ্চেনটা না করতে পারো। তাহলে কি বলো তো, বারবার এই একই আনসার দিতে দিতে না আমারও ভালো লাগে না। আর আমার অনেক যারা পুরনো বন্ধুরা, তারা কিন্তু আমার কোনোদিন এই প্রশ্নটা জিজ্ঞাসাই করেনি। অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধু অ্যাড হয়েছে। আমি কোনো ভুল কিছু বলছি না, তাদের কোয়ারি থাকতেই পারে, তাদের জিজ্ঞাসা থাকতেও পারে যে আমার শ্বশুরবাড়িতে কে কে আছে। তো এটা খারাপ কিছু না, তারই আনসার আজকে আমি দেবো। আর দেখো, এখানে আমি চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল আজকে মেয়ের পড়া আছে, 7:30টার মধ্যে মেয়ে পড়তে বেরিয়ে যাবে। ওকে ওখানে রেডি করে আসি। হাজব্যান্ডের টিফিনও করতে হবে, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। তো দেখো, মেয়ে আর হাজব্যান্ড দুজনেই দুজনের গন্তব্যস্থলে চলে গেল। এইবারে আমি আমার কাজ শুরু করবো। দেখতেই পেলে মেয়ে হাজব্যান্ড দুজনেই বেরিয়ে গেল যার যার কাজে। আর আজকে বেশ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে সকাল থেকে, মানে 6টা থেকে। আমি 6টায় আজকে ঘুম থেকে উঠেছি, আজকে খুব একটা তাড়াতাড়ি উঠিনি, কিন্তু বেশ ভালো না আজকে ওয়েদারটা রয়েছে, খুব একটা গরমও লাগছে না। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে গো। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এত ভালো লাগছে বাবা। এই ওয়েদারটা না আমার সবচেয়ে ভালো লাগে, না বৃষ্টি না রোদ না ঝড়, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদার, মানে হাওয়া দেবে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে। কাজকর্ম করতে খুব সুবিধা হয় গো। নাদের যা কষ্ট হচ্ছে, কালকে যা বিভৎস কষ্ট হয়েছে ভাবতে পারে। প্রচুর গরম ছিল, প্রচুর গরম ছিল। আবার একটু রোদ উঠে গেছে, দেখেছো? মনে হয় বেলার দিকে রোদ উঠে যাবে। তো চলো বন্ধুরা, কাজবাজ শুরু করা যাক। দাঁড়িয়ে থাকতে তো হবে না, সময় আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না। তো চলো, টাটা। রেশমি, তুমি আমাকে মেসেজ মানে কমেন্ট করেছিলে যে আমি ইনস্টাগ্রামে আছি কি না। তো বলি ডিয়ার, আমি ইনস্টাগ্রামে নেই। আর তুমি আমাকে ম্যাম বলে ডাকছো, আমি তোমাকে একটাই কথা বলবো ডিয়ার, আমি অত হাই লেভেলের মানুষ নই যে তুমি আমাকে ম্যাম বলে ডাকবে। তুমি যদি আমাকে বন্ধু, দিদি, বোন যা খুশি বলে ডাকো না, আমি কিন্তু অনেক বেশি খুশি হব। তো ভালো থেকো ডিয়ার, আমার কথাটাই কিন্তু এতটুকু রাগ করো না, পজিটিভলি আমার কথাটা নেওয়ার চেষ্টা করো। মৌসুমি, তুমি আমাকে দিদি বলছো, আবার এদিকে থ্যাংক ইউ বলছো, আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি আদৌ আমাকে দিদি বলে মনে করো। যদি দিদি বলে মনে করো, তাহলে দিদি বোনের সম্পর্কে কিন্তু থ্যাংক ইউ আসে না, শুধু ভালোবাসাটা আসে। ঈশ্বরের কাছে কামনা করে তুমি অনেক অনেক ভালো থেকো আর জীবনে অনেক বেশি খুশি হও। সত্যি কথা বলতে গেলে আমি এতটাই ব্লেসড যে আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এমন কোনো কোয়েশ্চেন করেনি যেটা আমার একান্ত ব্যক্তিগত বা আমার বলতে এতটুকু দ্বিধাবোধ হয়। আসলে কি বলতো, শুধু শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা থাকলেই যে তুমি বিশাল বড় শিক্ষিত সেটা নয়। তোমার কথাবার্তার মার্জিত ভাব, তোমার ব্যবহারই কিন্তু তোমার শিক্ষার মেন পরিচয় দেয়। তো আজকে আমি তোমাদের বলেই দেব যে যে কোয়েশ্চেনটা যেই বলেছিলাম, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমার সাথে আমার মানে শ্বশুরবাড়ির সম্পর্কটা ঠিক কেমন, সেটা আমি তোমাদের এখন ডিসক্লোজ করছি। তো প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না। আমরা একসাথে 8 জন ফ্যামিলি মেম্বার থাকতাম। তার মধ্যে আমার শ্বশুর রয়েছেন, আমার শাশুড়ি মা রয়েছেন, আমার ননদ রয়েছেন একজন, মানে আমার থেকে হয়তো তিনি 2 বছরের বড়, বাট আমার হাজব্যান্ডের থেকে ছোট, তাই তাকে ছোট ননদ আমি বলছি। আর আমার বড় ননদের 2 জন ছেলে মেয়ে রয়েছেন, টুইন্স। ওরা ছোট থেকেই আমাদের সাথে থাকে, মানে বলো মামার বাড়িতে অনেকে হয় না ভাগনা ভাগ্নিরা মানুষ হয়, সেম। তো এইবারে হচ্ছে আমার যেহেতু একটা মাত্র বেডরুম, সেখানে আমার মেয়ে পড়াশোনা করছে, সেখানেই আমরা শুচ্ছি, এটা একটুখানি ইম্পসিবল হয়ে যাচ্ছিল। কারণ দেখো, সেই সময় আমার মেয়েও বড় হচ্ছে, তারও একটা প্রাইভেসি দরকার। আর এতজন মানুষ এক জায়গায় থাকাটা না একটুখানি গুতোগুতি টাইপের হয়ে যাচ্ছিল। ওই জন্য আমার হাজব্যান্ড কী করলো, এই ফ্লোরটা নতুন করে বানালো, যেখানে একটা বেডরুম রয়েছে, একটা ডাইনিং রুম রয়েছে, একটা স্টাডি রুম রয়েছে, একটা টয়লেট রয়েছে, একটা কিচেন রয়েছে। ওকে, তো এই হচ্ছে মোদ্দা কথা। আর সেকেন্ড ফ্লোরে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার বড় ননদের ছেলে মেয়ে, তারা এখন কলেজে পড়ছে, তো তারা থাকে।
এই হচ্ছে ব্যাপার। আমার সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক প্রত্যেকটা মেম্বারের সাথে ভীষণই ভালো, কারোর সাথে আমার কোনো মনোমালিন্য নেই। এইবারে তোমরা কোয়েশ্চেন করবে তাহলে তুমি দেখাও না কেন? আমি তোমাদের প্রত্যেকটা ব্লগে বলি, অনেক ব্লগে তোমরা দেখো আমার মেয়েকে কিন্তু আমি ফেস টু ফেস কোনো দিনও দেখাই না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু প্রাইভেসি রয়েছে। যতক্ষণ না তারা বলে যে হ্যাঁ আমাদের তুমি দেখাতে পারো, তোমার ব্লগে নিতে পারো, আমি কিন্তু তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে চাই না। আরও কিছু কথা তোমাদের সাথে আলোচনা করার আছে বা বলার আছে, সেটা আমি একটু পরেই ফিরছি। আজকে আমি তোমাদের একটু পরে আবার তোমার সাথে আমি কাজে ফিরবো, তার সাথে সাথে কিন্তু আমি এইগুলো নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা দেখো, এই গোলাপ গাছটার আমার না এইরকম অবস্থা হয়ে গেছিলো, এতটা পরিমাণে গরম ছিল যে গোলাপ গাছটার এই হাল হয়ে গেছে, মানে সব পাতা ফাতা হলুদ হয়ে খসে গিয়ে ডাল ফালগুলো এরকম নষ্ট হয়ে গেছে। আমি ভাবলাম তো গাছটা মরেই গেছে। এই গাছটা না যখন থেকে আমি বাগান করেছি সেই প্রথম আমার গোলাপ গাছ আনা, জানো তো? এই গাছটার উপর আলাদা একটা মায়া রয়েছে, দেখে প্রথম গাছ তো একটা আলাদা মায়া থাকে। আর এই গাছগুলো দেখে ডালগুলো এখন শুকিয়ে গেছে, তো আমি না ফেলিনি গাছটাকে, আমি রেখে দিয়েছি, আমি থাক দেখি কি হয়। তারপর কিছুদিন পর থেকে দেখছি দেখো নতুন নতুন পাতা ছাড়ছে, দেখো এই দেখো নতুন নতুন পাতা ছাড়ছে, ঠিক আছে? এখানে নতুন নতুন পাতা। তার মানে গাছটাকে ফেলে দিইনি, যে ভালোই করেছি বলো, গাছটা তো বেঁচে গেল। আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। চলো, রোদ উঠে গেছে বাবা, আর থাকা যাবে না এখানে। আর চাটা ভিজিয়ে দিয়ে এসেছি, পাতা চা খাই তো, চাটা ভিজিয়ে দিয়েছি, চাটা তেতো হয়ে যাবে জানো তো। চলো। আর এখানে দেখো সূর্যমুখীতে না একটা একটা করে ফুল হয়ে গাছগুলো মরে যায়, আর কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে বলো। গাছপ্রেমী মানুষরা যেখানেই গাছ আর ফুল দেখে সেখানেই তাদের ক্যামেরা অন করে দেয় ফটো তোলার জন্য। চলো, আমি তোমাদের সবসময় না একটা কথা বলি যে প্রত্যেকটা মানুষের না একটা কমফোর্ট জোন আছে, একটা প্রাইভেসি আছে। যদি তুমি নিজে থেকে তোমার কমফোর্ট জোনটা বা তোমার প্রাইভেসিটা ডিসক্লোজ করতে না চাও, তাহলে আমি কি করে তোমার ওই প্রাইভেসিটা বা কমফোর্ট জোনটা সবার সামনে ডিসক্লোজ করবো বলো? এটা কি আমার করা উচিত? কারণ আমি নিজেই চাই না যে আমার প্রাইভেসিতে কেউ হস্তক্ষেপ করুক, তাহলে আমি কেন অন্যের প্রাইভেসি থেকে হস্তক্ষেপ করব? এটা কিন্তু আমার ডিকশনারিতে নেই ডিয়ার। যেদিনকার ওনারা নিজের থেকে বলবেন যে হ্যাঁ তুমি আমাদের দেখাও বা দেখাতে পারো, সেদিনকার অবশ্যই আমি তোমাদের দেখাবো। কারণ তোমাদের ছাড়া আমি কোথায় দেখাবো? কিছুই আমার লুকিয়ে রাখার নেই, আমি কিন্তু সবই তোমাদের সামনে দেখাই। তো এবারে বলবে রান্না বান্না। আমার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে ভালো রান্না করেন, আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম, প্রচণ্ড, মানে আমি ওনার কাছে জাস্ট জিরো, ঠিক আছে? আমি জাস্ট জিরো। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ছাড়া আমার শ্বশুরবাড়িতে কোনো মানুষ কারোর হাতের রান্না খেতে পছন্দ করেন না। আমি তো সত্যি কথা বলতে সেই লেভেলে রান্নাই করতে পারি না। আমার শাশুড়ি মা রান্না করে যাই পদ করে অবশ্যই আমাদের সাথে দেয়, আমাদের শেয়ার করে, কিন্তু আমি হয়তো সব সময় দিতে পারি না, বাট ভালো মন্দ যখন কিছু করি অবশ্যই কিন্তু আমি তাদের দেওয়ার চেষ্টা করি। কি জানো তো বন্ধুরা, ওই এক জায়গায় রান্না করলাম আর শাশুড়ি বৌমা মিলে সবসময় চুলোচুলি করলাম, ওর খুদ ধরলাম, ওর খুদ ধরলাম, কেউ কারোকে স্বাধীনতা দিলাম না, প্রত্যেকে স্বাধীনতায় হস্তক্ষেপ করলাম, এই রিলেশনটা কিন্তু আমাদের নেই। আমরা স্বাচ্ছন্দ্য মতন স্বাধীনভাবে আমরা শাশুড়ি বৌমা থাকি। ওর জায়গায় যাচ্ছি, আমার শাশুড়ি মা আমার কাছে আসছে, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাচ্ছি, আমরা খুব আনন্দে রয়েছি। আমাদের সেই রকম অশান্তি কিন্তু আমাদের সংসারে নেই। হ্যাঁ, এইবারে দেখো সংসারে থাকতে গেলে যখন হাঁড়ি কড়াই একসাথে হয় একটু খোটাখুটি হতেই পারে, এটা সব সংসারে হয়, এটা কোনো রকম মানে কি বলবো অবাস্তবিক জিনিস নয়। না হলেও যদি না হয় কোনো সংসারে তাহলে বলবো এটা বিশাল বড় একটা বিশাল জিনিস একটা। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি সব কিছুই তোমাদের সামনে ডিসক্লোজ করে দিলাম। আর বন্ধুরা, কাজের ফাঁকে আমি একটু ছাদে চলে এলাম। যখন সংসারের কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে, মনে হচ্ছে আর ভালো লাগছে না, তখন তার মধ্যে আমার ভালো লাগা যে কাজটা করতে আমার প্রচণ্ড ভালো লাগে, সেই যে কোনো একটা কাজ করি। আর আমার ভালো লাগার মধ্যে প্রধান কাজ হচ্ছে আমার গার্ডেনিং, মানে গার্ডেনিং করতে আমি ভীষণ ভালোবাসি। কি করে জানো? এই গাছের চারা, একটা গাছের চারা থেকে আর একটা গাছে বসাই, কোনো গাছের যদি ছোট্ট চারা হয় সেই চারাটাকে তুলে আমি আর একটা টবে বসাই। এই 1
থেকে আমার এখন 100টা গাছ কিন্তু এইভাবেই বলতে গেলে হয়ে গেছে, জানো তো বন্ধুরা। এই নেশা যে কি নেশা, যারা বাগানিরা তারাই ভালো বলতে পারবে। আর আমার অনেক বন্ধুদের কিন্তু অনেক বাগান রয়েছে, তারা আমাকে বলে, আমার সাথে তারা সহমত হয় যে বাগান আর ফুল কি জিনিস বন্ধুরা। তো এরপরে আমি আসি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। আমার হাজব্যান্ড একজন ভালো ছেলে, ভালো স্বামী আর ভালো বাবা। ঈশ্বরের কাছে কামনা করি এই রকম ছেলে বা এরকম বাবা বা এরকম হাজব্যান্ড যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। প্রত্যেকটা মানুষ, এভরি অ্যান্ড ইচ মানুষের ওপর তার যে রেসপন্সিবিলিটি আছে না, সত্যি কথা বলতে গেলে আমি তো আর সব কিছু ক্যামেরায় দেখাতে পারি না। আর আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না যে কারোর ওপর সে যদি কোনো দায়িত্ব করে বা কারোর ওপর কোনো জিনিস করলো সেটা ও যদি শো আপ করবে বা কাউকে বলবে, ও একদমই পছন্দ করে না। কারণ মনে হয় না যে বাবা মার প্রতি দায় দায়িত্ব করাটা কোনো শো আপের জিনিস, এটা একমাত্র কিন্তু অন্তরের জিনিস। আর অন্তরের জিনিস বারবার বলি, শো আপ করতে নেই বন্ধুরা। তো এই হচ্ছে আমার ফান্ডা, এই হচ্ছে আমার ফ্যামিলি হিস্ট্রি, তোমাদের সবই আমি ডিসক্লোজ করে দিলাম। আর এখানে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। কখন তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমি আমার ফ্যামিলির সব কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বুঝতেই পারলাম না বন্ধুরা। তো ভিডিওটা যারা পুরোপুরি দেখলে তারা আশা করি সব কিছুই বুঝতে পারলে। কোনো রকম কোয়ারি মনে হয় না তোমাদের থাকতে পারে, যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি যতটা পারবো তার আনসার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে কথা বলতে বলতে দেখো আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করলাম। তো পটলটাকে একটু লালচে লালচেই ভেজে নিয়েছিলাম, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম। এইবার যেমন করে পটল আলু দিয়ে মাছের ঝোল করে সেমভাবেই করছি প্রসেসে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রত্যেক দিনই বলি, কারণ যেটা ভালো হয় সেটা বলতে কি দোষ আছে বলো বন্ধুরা। শুধুমাত্র মানুষ বললেই যে সেই জিনিসটা ভালো হবে আর না বললেই যে সেটা খারাপ হবে এর কোনো কথা নেই। লাস্ট অফ অল তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটার জন্য অবশ্যই আমার পুরো ব্লগটা জুড়ে থেকো। লাস্টে তোমার সাথে একটা খুব ভাইটাল কথা বলবো। তো এখন দেখো যেটা করছি সেটা হচ্ছে ভেজিটেবলগুলো ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগেই হাজব্যান্ড এই সবজিগুলো এনে দিয়েছিল, তো সেই সবজিগুলো এখন একটু ধুয়ে রাখছি। তোমরা জানো যে আমি কোনো সবজি বাজার থেকে নিয়ে এসে সেটা ডাইরেক্ট ফ্রিজে রাখি না, আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে জলটা ঝরিয়ে কিন্তু আমি ফ্রিজে স্টোর করি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাছের ঝোলটাও হয়ে গেল। আজকে কিন্তু বন্ধুরা অনেক কিছু শেয়ার করতে পারলাম না, মানে অনেক কাজবাজ আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু আজকে এই টপিকের ওপর ব্লগটা করছি বলে তাই পারলাম না। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। আর এখানে একটু নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেন বলতো শুধু নিম পাতাগুলো যদি ফ্রিজে রাখি না 2-3 দিন পর নষ্ট হয়ে যায়, জানো তো, কেমন জল জল জমে যায়। তো ভাবলাম সব নিম পাতাগুলোকে আজকে ভালো করে কড়াইতে একদম শুকনো করে নেবো, তারপরে সেগুলোকে গুঁড়ো করে না আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে বন্ধুরা। এটা সরাসরি কেন, এটা না সরিয়ে লিখছিস, অন্ধকার হয়ে যাচ্ছে, জানটা খুলি দেবো। কি করছে, প্রজেক্ট করছিস? হ্যাঁ। কতদূর বাকি আর প্রজেক্টে? অনেক বছর দিয়েছ করলাম। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শুধু দেখো কিরকম হাওয়া দিচ্ছে। পর্দাগুলো একদম ছড়াচ্ছি, আবার হাওয়াতে এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ হাওয়া আছে। দেখো এই গাছটাতে দেখো দাঁড়িয়ে পড়ছে। বৃষ্টিও হচ্ছে না, কিন্তু ওয়েদারটা পুরো গুমোট হয়ে আছে, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু হাওয়াটাও বেশ আছে, বেশ ভালো লাগছে কিন্তু। এই তো বন্ধুরা রান্না বান্না ক্লিনিং ডাস্টিং সব কমপ্লিট করে চলে এলাম এবার জামা কাপড়গুলোকে অর্গানাইজ করতে। এইগুলো প্রেস করা জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গায় না 2 দিন ধরে রাখা হচ্ছিল না, তো কীরকম একটা অস্বস্তি হচ্ছিল যে কখন তুলবো। অনেক সময় সময়ের অভাবে সব কিছু পেরে ওঠা যায় না। তো আজকে আমি ভাবলাম না এইগুলোকে একদম তুলে রাখি। আর এই অর্গানাইজার বক্সগুলো এত উপকারে এসেছে আমার যে কি বলবো, একদম টিপ টপ অর্গানাইজ থাকে আলমারিগুলো। তো বন্ধুরা এখন আর আমি তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, একদম ডাইরেক্ট ইভিনিংয়ে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা।
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 5:30 আর আমি ছাদে চলে এসেছি। আর 5টা থেকে আমাদের এখানে এত জোরে মাইক চলছে, মানে কোনো ধরো পার্টির সভা হবে হয়তো, সেই জন্য এত জোরে মাইক বাজছে যে আমি কিছু যে তোমাদের সামনে এসে কথা বলবো বা ভয়েস ওভার দেবো আমি পাচ্ছি না, কারণ বলতো শুনতেই পাবে না, তো এত জোরে মাইক চলছে। আর এখানে দেখো গাছগুলোকে জল দিয়ে নিয়েছি, কারণ মোটামুটি 2 দিন ধরে তো গাছে জল দিচ্ছিলাম না, বাট আজকে কিন্তু দেখলাম গোড়াগুলো শুকনোই হয়ে গেছে। ওই জন্য দেখো ট্যাঙ্কিতে জল চালিয়ে দিয়েছি আর এদিকে গাছগুলোকে জল দিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য অনুরোধ করলাম। আর একটা লাইক কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। দেখো ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে পাট করে জায়গার জিনিস জায়গায় তুলে দেবো। আর ওখানে মেয়ে পড়াশোনা করছে, একটু পরে আমি আর মেয়ে একটু বেরোবো। অনেক দিন ধরেই মেয়েটা বলছে যে মা একটু আইসক্রিম পার্লারে বসে আইসক্রিম খাবে, তো আজকে যেহেতু ওর ইভিনিংয়ে পড়া নেই তো ভাবলাম যে চল তাহলে আজকেই ঘুরে আসি। আর তারপরে এইবারে একটা কথা যেটা তোমাদের সাথে বলেছিলাম যে লাস্টে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, এটা আমি সবাইকেই বলতে চাই। সেটা হচ্ছে পৃথিবীতে যদি তুমি নিজে ভালো হও তাহলে দেখবে প্রত্যেকটা মানুষই তোমার কাছে ভালো, আর তুমি যদি খারাপ হও তাহলে দেখবে সবাই তোমার কাছে খারাপ লাগছে। তুমি যে চোখ দিয়ে পৃথিবীটা দেখবে তোমার কাছে পৃথিবীটা ঠিক সেই রকমই লাগবে। আমাদের প্রত্যেকটা মানুষের না দৃষ্টিভঙ্গি আলাদা। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি বন্ধুরা। আর এখানে দেখো আমি আর নিয়ে চলে এসেছি আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে। আমি খাবো না, কারণ আমার এমনিতে ঠান্ডার ধাত বেশি, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আমি খেতে পারি না। মেয়ে এখান থেকে একটা কি পছন্দ করলো বন্ধুরা, আমার মাথাতেই নেই নামটা, বাট খেতে কিন্তু অস্বাভাবিক, দেখতেও অস্বাভাবিক। মেয়ে আমাকে বললো মা একটু খাও, একটু টেস্ট করো। ওর থেকে একটুখানি জাস্ট কেটে নিয়েছি, দারুণ খেতে। আর এটা তোমরা যারা বেহালায় থাকো তারা জানো, এটা পান্না আইসক্রিম পার্লার। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আর যদি ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা তোমাদের মন যদি ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করে শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এইটুকুই, টাটা।